আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের সমাপ্তি হয়েছে সূচকের পতনের মধ্য দিয়ে। ডিএসসির প্রধান সূচকটি 21 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে এবং টার্নওভার যদি বলি যে সেখানেও টার্নওভার 829 কোটি টাকার মতো লেনদেন হয়েছে সারাদিন জুড়ে। চলুন আমরা একটু সূচকটা দেখে আসি এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে সেটাও দেখে নিব। এবং দিন শেষে কিন্তু গত কার্যদিবসে যেটা দেখেছিলাম যে গত কার্যদিবসের সপ্তাহের শেষ কার্যদিবসে যে এই 800 কোটি টাকার আশপাশেই কিন্তু লেনদেনের পরিমাণ ছিল এবং আজকেও সেই ধারাবাহিকতায় লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনারা দেখছেন যে 21 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক 5265 পয়েন্টে রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। আপনারা দেখছেন 172টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এবং দর হারানোর সংখ্যা রয়েছে 100। বেশিরভাগ প্রতিষ্ঠানের এখানে দেখা যাচ্ছে যে শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে, কিন্তু আসলে দিন শেষে যেটা আমরা পেয়েছি যে 175টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, সেখানে দর বাড়ার সংখ্যা রয়েছে 162টি প্রতিষ্ঠানের শেয়ারের দর এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 48টি। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হচ্ছে 829 কোটি 37 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিজের সিইও মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম পলি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে শুরু করতে চাচ্ছি যে আজকে অবশ্যই আপনি জানেন যে 14টি ব্যাংক জেড ক্যাটাগরিতে, ঠিক আছে, সেটা হচ্ছে তারা ডিভিডেন্ড না দেওয়ার জন্য জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। তো আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এটা কি শুধু ব্যাংকিং খাতের সমস্যা নাকি পুরো অর্থনীতির দুর্বলতার একটা প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে? না, পুরো অর্থনীতি তো আপনি জানেন যে বৈশ্বিক অর্থনীতি আমরা খুব একটা টার্মোইলের ভিতরে যাচ্ছি, একটা খারাপ অবস্থার ভিতরে যাচ্ছি। তার ভিতরে আমাদের ব্যাংকগুলো, বেশিরভাগ ব্যাংকই প্রবলেম ব্যাংক, এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে এবং বিগত সরকারের সময় কয়েকটা ব্যাংক মিলিয়ে একটা ব্যাংক করা, যে রুগ্ন ব্যাংকগুলো সেগুলোকে একটা ব্যাংক করার একটা প্রক্রিয়াও হাতে নিয়েছিলেন। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে অর্থনীতি, সে অর্থনীতির তুলনায় কিন্তু ব্যাংকের সংখ্যা অনেক বেশি। আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা মালয়েশিয়াতে যে অবস্থা, সেখানে কিন্তু তাদের অর্থনীতির তুলনায় এত ব্যাংক নেই, বরং আমাদের চেয়ে কম ব্যাংক। তো এখানে আমাদের একটা বড় ব্যর্থতা। আর ব্যাংকগুলো যেটা হয়েছে, ব্যাংকগুলো ঋণের ব্যাপারে আপনি জানেন যে এদের ব্যাড লোন প্রচুর, যার জন্য একটা দীর্ঘ সময় ধরে এরা আসলে লভ্যাংশ দিতে পারছে না। এবং সেই লভ্যাংশ না দেওয়ার ফলাফলই, শুধু ব্যাংক না, ব্যাংকের সঙ্গে এনবিএফও আছে, দুটো মিলেই যে একটা অস্থির বা আমি বলবো বিনিয়োগকারীদের জন্য একটা হতাশাজনক অবস্থা ক্রিয়েট হয়েছে। তো এর মধ্যে যে ভালো ব্যাংক নাই, ভালো প্রতিষ্ঠান নাই তা না, কিন্তু আমাদের ব্যাংকের সংখ্যা অধিক হয়ে যাবে এবং অর্থনীতিতে এই যে আপনার বাজে ঋণের, যে ঋণ ফেরত না দেওয়ার যে এটার একটা লম্বা এফেক্ট, এবং সেটা এসে আমরা বিনিয়োগকারীরাও ভুগছি এবং যার ফলে এই অনেকগুলো কোম্পানিকে, অনেকগুলো ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে জেডে চলে যেতে হয়েছে। এটা খুবই হতাশাজনক শেয়ার বাজারের জন্য। জি, আপনি যেটা বলেছেন যে এটা আসলে ব্যাংকিং খাতের আসলে সেই পুরো অর্থনীতির বিষয়গুলো না ধরা হলেও, তো একটা বিষয় কিন্তু আমি ব্যাংকিং খাতেই কিন্তু আমরা এই যে ডিভিডেন্ড মৌসুমে কিন্তু সবচেয়ে ভালো ডিভিডেন্ড কিন্তু এই সেক্টরটাতেই আমরা দেখতে পাচ্ছি এবং তাদের আর্নিং পার শেয়ারটাও কিন্তু বেশ ভালো। তো সেক্ষেত্রে আমি আপনার সাথে একমত পোষণ করছি। তো আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, সেখানে কি তা আসলে এই যে প্রতিষ্ঠানগুলোতে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে, এটা কি তাহলে আমরা ধরে নিতে পারি গুড গভর্নেন্সের একটা অংশ? সরি, আবার একটু বলবেন শেষ কথা। মানে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এই ব্যাংকগুলোকে যে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে ডিভিডেন্ড না দেওয়ার জন্য, সেটাও হচ্ছে একটা গুড গভর্নেন্সের বিষয় থাকতে পারে বা পরিশুদ্ধের একটা বিষয় থাকতে পারে এখানে? অবশ্যই এটা একটা গুড গভর্নেন্সের বিষয়, কারণ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের একটা নিয়ম আছে যে আপনি পরপর 2 বছর ডিভিডেন্ড না দিলে, বা আরো কিছু ক্রাইটেরিয়া আছে যে জেড ক্যাটাগরিতে কোন কোন কোম্পানিগুলো চলে যাবে। এটা অ্যাকচুয়ালি যেটা করা হয়, আমি মনে করি এটা খুবই ভালো একটা জিনিস যে আমাদের বিনিয়োগকারীরা তো সবাই সচেতন না। সুতরাং বিনিয়োগকারীরা যখন নতুন করে ইনভেস্টমেন্টে যাবে, তখন দেখবেন যে এই কোম্পানিটা জেড ক্যাটাগরিতে চলে গেছে। কেন জেড ক্যাটাগরিতে চলে গেছে, তখন এর ফিনান্স এবং অন্যান্য জিনিসগুলো নিয়ে একজন বিনিয়োগকারী চিন্তা করবেন। এবং এই যে জেড ক্যাটাগরিতে এরা সবসময় থাকবে তা কিন্তু নেসেসারি না। এরা কিন্তু জেড ক্যাটাগরিতে পরবর্তীতে এজিএম বা ডিভিডেন্ড
দেওয়ার উত্তরণ ফলে করে আসতে পারে, যে ক্রাইটেরিয়া গুলো সেগুলোকে যদি ফুলফিল করে আসে তাহলে অবশ্যই এটা জেড ক্যাটাগরিতে উত্তরণ করে আসবে। সুতরাং আমি আশা করব যে প্রত্যেকটা ব্যাংকই এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো ডিভিডেন্ড দিতে পারেনি ভবিষ্যতে ভালো একটা প্রফিট করে তারা ডিভিডেন্ড দিবে এবং জেড ক্যাটাগরি থেকে উত্তরণ হয়ে আসবে। জি, জানতে চাইবো যে এখনকার আসলে মার্কেট কেমন দেখছেন, মানে এই যে মার্কেট স্বভাবতই হচ্ছে সপ্তাহের প্রথম কার্যদিবসে একটা ভালো একটা ভাইব নিয়ে শুরু করেন বিনিয়োগকারীরা, তো এটা আসলে কেমন দেখছেন? জি, মার্কেটের একটা বিষয় আপনাকে একটু বিবেচনা রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের মার্কেটকে আমরা দুভাগে ভাগ করে ফেলেছি। আমরা ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর জন্য ডিসেম্বর এন্ড করেছি ফিনান্সিয়াল ইয়ার, এবং প্রোডাকশন কোম্পানিগুলোর জন্য জুন এন্ড করেছি। জি ব্যাংক এবং ফিনান্সিয়াল যে ইনস্টিটিউট গুলো এরা 31 ডিসেম্বরে যাদের ইয়ার ক্লোজিং হয়েছে, এদেরই সবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই এপ্রিলের ভিতরই এদেরকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হয়েছে এবং বোর্ড মিটিং করতে হয়েছে, দুই একটা ব্যতিক্রম ছাড়া। তো এই ফলে এই সময়টা এসে গ্রাহকরা হয়তো, যে বিনিয়োগকারীরা হয়তো যে ধরনের আশা করেছিলেন যে এখান থেকে এই স্টক থেকে এই ধরনের বিনিয়োগ পাবেন, সেই আশাটা অনেকেরই হয়তো ফুলফিল হয়নি, আশানুরূপ হয়নি। যার জন্য আপনারা গত দুদিন দেখেন যে লাস্ট দিন মার্কেট প্রায় 30 পয়েন্ট পড়েছে এবং আজকে প্রায় 21 পয়েন্ট পড়েছে। এই দুটা এটারই একটা আমি মনে করি প্রতিক্রিয়া। এটা কি গত কয়েকদিন কিন্তু ভালো একটা টার্নওভারও ছিল, তাহলে কি অনেকেই আসলে বলছেন যে এটা আসলে প্রফিট গেইনিং এর একটা অংশ বা কারেকশনের একটা বিষয় থাকতে পারে? আপনার কি মনে হচ্ছে? কারেকশনের বিষয়টা আরেকটু সামনে আসবে, যখন এই যেসব কোম্পানিগুলো বোনাস দিয়েছে ডিভিডেন্ড রেকর্ড ডেট চলে যাবে, তখন হয়তো এগুলোর একটা কারেকশন আসবে। আর এখন যে কারেকশনটা হয়েছে সেটা হচ্ছে যে বিনিয়োগকারীরা তাদের আশানুরূপ যে ফল পাননি, যার ফলে হয়তো অনেকেই আছেন যে আমি এখান থেকে ডিভিডেন্ড পাইনি বা কোম্পানিটা জেড ক্যাটাগরিতে চলে গিয়েছে, এরকম বিবেচনা এনারা হয়তো বিনিয়োগ তুলে নিচ্ছেন। সেটা হতে পারে, অসম্ভব কিছু না। আর এই বাজারটা কি আপনার কি মনে হচ্ছে বিনিয়োগ বান্ধব কিনা, মানে এখন যে বাজারটা পুরো ওভারঅল সিচুয়েশন যদি হচ্ছে আমি একটু কম্পেয়ার করে জানতে চাই যে এই বাজারটা বিনিয়োগের জন্য উপযুক্ত সময় কিনা? আমাদের বাজার অবশ্যই বিনিয়োগের জন্য উপযুক্ত সময়। বিশেষ করে আমি একটু আগে বললাম যে আমাদের কোম্পানিগুলোকে ফিনান্সিয়াল এবং নন ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। সামনে যেটা হবে জুন এন্ডের কোম্পানিগুলো, যাদের একটা ভালো রেজাল্ট হয়তো আমরা আশা করতে পারি থার্ড কোয়ার্টার দেখে, অনেকেরই থার্ড কোয়ার্টার বের হয়ে গেছে। আমরা চিন্তা করতে পারি বা বিনিয়োগকারীরা চিন্তা করতে পারেন যে সামনে এই স্টকটা থেকে এই ধরনের আমরা ভালো একটা রিটার্ন পাবো। সুতরাং এই স্টক গুলোতে যদি বিনিয়োগকারীরা যান তখন হয়তো একটা লাভের আশা আসতে পারে। এবং এখন যেটা হচ্ছে, আপনি যেটা বললেন যে ডিএসসির টোটাল টার্নওভার 800 কোটি টাকা, এটা পজিটিভ একটা সাইন। এটা যদি আরেকটু বেশি হয় তাহলে আমাদের ভালো হয়, কারণ আমরা বুঝবো যে বিনিয়োগকারীরা সক্রিয় আছে এবং তারা লেনদেন করছেন। জি, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে বিভিন্ন সময় বিএসএসকের অর্থাৎ এই যে বিএসএস-এর পরিচালনা পর্ষদ বা হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে পরিবর্তন নিয়ে হচ্ছে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মানে আসলে কি আসলে এখানে পরিবর্তনটা প্রয়োজন কিনা একটু জানতে চাচ্ছিলাম। এইটা অ্যাকচুয়ালি রাজনৈতিক বিবেচনা। প্রত্যেকটা রাজনৈতিক সরকার আসার পরই এসএসসিতে বা অন্যান্য যে অর্গানাইজেশন গুলো আছে সেগুলোতে সরকার চায় যে তার নিজস্ব লোকগুলো আসুক। আমরা দেখেছি যে এর আগেও যখন 2024-এ সরকার পতনের পরে আগের যে কমিশন ছিল সেই কমিশন পরিবর্তিত হয়ে একটা নতুন কমিশন এসছে। এই কমিশন বা আগের কমিশন আমি কারোই সমালোচনা করছি না, বরং আমি মনে করছি যে এখন একটা নতুন কমিশন আসতে পারে, যেহেতু নতুন একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে এবং আমরা বাজারে বেশ কিছু ক্রিয়া এবং প্রতিক্রিয়া দেখছি। এটা থেকে আমরা মনে করতে পারি যে হয়তো একটা নতুন কমিশন আসতে পারে, কিন্তু এইটা আমরা শিওর না যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হচ্ছে। তবে কমিশনের কাজ হচ্ছে বাজারকে নিয়ন্ত্রণ করা, বাজারের স্ট্রাকচার গুলো ঠিক করা। আমাদের প্রতিদিনের যে ডেইলি ট্রেড, এটা আসলে কমিশন কোনোভাবে নিয়ন্ত্রণ করে না। সুতরাং আমি একজন বিনিয়োগকারী হিসেবে চিন্তা করব যে এটা আসলে একজন বিনিয়োগকারীর খুব বেশি প্রাধান্য দেওয়ার বিষয় না। কিন্তু বিনিয়োগকারীদের তো এই মুহূর্তে একটা জোর দাবি রয়েছে এই যে কমিশন পরিবর্তনের পেছনে, এবং তাদের কিন্তু এরকমও কথা আছে যে বাজারের এই অবস্থার জন্য হচ্ছে সেটাও একটা বড় কারণ হতে পারে। বাজারের কমিশন যেটা হয়েছে, ঠিক এই কমিশনকে আমি দায়ী করব না। এর আগে আপনি দেখেন দীর্ঘদিন ধরে আমাদের বাজারে একটা অচল অবস্থা চলে এসছে, প্রচুর বাজার শেয়ার এসছে
এবং এটা কেন আসছে সেটা আসলে তদন্ত করেছে, তদন্তের রিপোর্টগুলো বাজারে এসছে। সুতরাং ওই হিসাবগুলো চিন্তা করে যদি সরকার সেটা বিবেচনা করে, সেটা সরকারের বিবেচ্য বিষয়। সেটা আমার মনে হয় না যে কমিশন চেঞ্জ হলে বাজারের একদম হুবহু কোনো চেঞ্জ হয়ে যাবে। কারণ কমিশন চেঞ্জ হলে তো আপনি কোম্পানির অর্থনৈতিক অবস্থা চেঞ্জ করতে পারবেন না। কমিশন চেঞ্জ হলে আপনার যেটা লিগ্যাল ফর্মুলেশন গুলো আছে, আইন কানুন যেগুলো আছে, সেগুলোতে হয়তো সংস্কার করা যাবে। আমরা ইদানিং শুনতে পাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীও বলছেন যে পুঁজিবাজারে বড় বিনিয়োগ আসে, এই ধরনের নতুন নতুন পরিকল্পনা ওনারা নিচ্ছেন। তো এই ধরনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ওনারা হয়তো নতুন কোনো কিছু চিন্তা করবেন, সেটা রাজনৈতিক বিবেচনা, সেটা অর্থমন্ত্রীর বিবেচনা। কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে যে আমাদের কোম্পানিগুলো যেগুলো আছে সেগুলোকে অবশ্যই স্ট্রং হতে হবে। এবং আরেকটা দ্বিতীয় যেটা, পুঁজিবাজারের প্রাণ হচ্ছে আপনার আইপিও। গত দীর্ঘ 4-5 বছর ধরে পুঁজিবাজারে কোনো নতুন ভালো আইপিও আসছে না। ভালো আইপিও আসছে না দীর্ঘ 15 বছরই আমি বলবো। সুতরাং বাজারকে আপনি কমিশনের দিকে না তাকিয়ে বাজারকে ঠিকভাবে চালানোর জন্য আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাজারে ভালো ভালো আইপিও নিয়ে আসা পারে। জি, আসছে বাজেটে হচ্ছে স্বভাবতই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ব্যক্তিরই কিন্তু আলাদা একটা প্রত্যাশা থাকে তার নিজের মতো করে। তো আপনার আসলে কি প্রত্যাশা, যেহেতু এই সরকার আসলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দের কথা বলছেন, তো আমি যদি একটু জানতে চাই যে পুঁজিবাজার নিয়ে আপনার প্রত্যাশা কি থাকবে? পুঁজিবাজার নিয়ে প্রধান প্রত্যাশাই থাকবে, আমরা চাই যে পুঁজিবাজারে আরো বেশি বেশি করে বাংলাদেশের কোম্পানিগুলো আসুক। বাংলাদেশের 40 বছর আগে বা 50 বছর আগে বা 30 বছর আগে যে অর্থনীতি ছিল, এখন কিন্তু সেই অর্থনীতি নেই। আমাদের দেশে প্রচুর ইন্ডাস্ট্রি হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিগুলো প্রাইভেট। এই ইন্ডাস্ট্রিগুলো প্রাইভেট এবং লাভবান। আমরা দেখছি যে আপনার প্রচুর গ্রিন জোনের ইন্ডাস্ট্রি আছে আমাদের এখানে। এই যে ভালো ভালো ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিগুলোকে যদি পুঁজিবাজারে নিয়ে আসা যায় এবং সেই জন্য যে পলিসিগুলো করা দরকার, যেমন একটা লিস্টেড কোম্পানি এবং একটা নন লিস্টেড কোম্পানির ভিতরে যে ট্যাক্সের যে ব্যবধান আছে, এটাকে যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, যেটা আছে এটা খুবই অল্প, এটাকে যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে ট্যাক্সের যে গ্যাপটা, সেই গ্যাপটার জন্য অনেক লিস্টেড কোম্পানি, অনেক ভালো ভালো কোম্পানি হয়তো আমাদের এখানে চলে আসবে এবং যেটা পুঁজিবাজারের জন্য ভালো। সুতরাং এই বিষয়টা সরকার মহোদয় বিবেচনা করবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি যে বর্তমান সরকার যেহেতু পুঁজিবাজার বান্ধব এবং তারা হয়তো সকল বিষয়গুলো বিবেচনায় রেখেই সামনের দিকে আগাবেন। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম NLI সিকিউরিটিজের CEO মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন।